রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। এদিকে আজ 17 নভেম্বর রাজপথে তুলকালাম পরিস্থিতি চলছে। শেখ হাসিনার রায় হয় এই নিয়ে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে। সারা দেশেই এই মুহূর্তে জরুরি অবস্থা চলছে। শাটডাউন চলছে, চলবে শেখ হাসিনার নির্দেশে। যতদিন না সকলদার অবৈধ সরকারের পতন হবে ততদিন শেখ হাসিনার রায়, এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো, এই আগুনে ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, রাজনৈতিক দল জামায়াত, বিএনপি বা অন্যান্য যারা আছে, তারাই জ্বলে পুরো মরে ছারখার হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। ডক্টর ইউনূস দেশ চালাতে পারছে না, ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ। অলরেডি ত্রিমুখী সংঘর্ষ হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি চুপ্পুর যে শেষ খেলা আছে, এখনই পারফেক্ট সময় ওই খেলা প্রয়োগ করা, কারণ মাঠ সম্পূর্ণরূপে রেডি হয়ে আছে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তাআলা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের এই ক্রান্তি লগ্ন থেকে জরুরি অবস্থা জারি করে দিবে। আওয়ামী লীগ জানে তারা কি করছে, তারা লকডাউন সফল করেছে, তারা শাটডাউন সফল করছে। বিএনপি জামায়াতে নিজেদের কৌশল বদলাচ্ছে। কেউ বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেবে, কেউ বলছে নিরপেক্ষ থাকবে। কিন্তু মাঠের রাজনীতিতে যে চুপচাপ আগুন জমা হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক পরিবন্দনের বিচারটি নিয়ে প্রতিক্রিয়া আরো তীব্র। রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মহাসড়ক অবরোধ করে এই যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করিয়ে দিয়েছে। আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিতে রাজধানীতে ভয়াবহ তাণ্ডব চালালো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। দেওয়া হয় বাস ও পুলিশ বক্সে আগুন। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের পর এবার 16 থেকে 17 নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি। আজ 17 নভেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আজ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অবৈধ রায়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে ভাঙচুর চালানো হচ্ছে। তাই আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা রাস্তায় চলন্ত গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ এবং বাসে আগুন সহ দেওয়া হয় পুলিশ বক্সে আগুন। এবার রাজধানীতে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও বাস ও পুলিশ বক্সে আগুন দিয়ে রাজপথ দখলে নিয়ে নিজেদের আরো দুঃসাহস দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন। বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে। সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি। এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 বিভাগ খুলনা, বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘটও দেখেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম উপদেষ্টা ফরিদা পারভীন, ফরহাদ মাজহারের ওয়াইফ, যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়? কার রায়? এই বর্তমানে সরকারটা, এই সরকারটা কিসের সরকার? কার সরকার? আপনার সরকার? আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা, সেই ব্যাপারেও $1 বিলিয়ন কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী। সেটি খারিজ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আবারও যুদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। তাহলে দেশের মধ্যে অগণিত মানুষ মরবে, আওয়ামী লীগেরও মরবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি আছে তাদেরও মরবে। এই পরিস্থিতি যাতে তৈরি না হয়
সেটার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে জরুরি অবস্থা জারি করতে হবে, তা নাহলে সেনাবাহিনী প্রধান তার হাতে ক্ষমতা তুলে নিতে হবে। তা না হলে বাংলাদেশকে বাঁচাতে পারবে না কেউ। বাংলাদেশ এমনিতে ধ্বংস হয়ে গিয়েছে, বিন্দু পরিমাণ যা বাকি আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। তাই দেশ রক্ষার্থে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধানকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এগিয়ে এসেছে, এখন প্রয়োজন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সহায়তা করা। যদি সহায়তা করে মন থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের এই ক্রান্তি লগ্ন দেখে জরুরি অবস্থা জারি করে দিবে। আর জরুরি অবস্থা জারি করার পরে দেশের মধ্যে যে এখন ম্যাসাকার পরিস্থিতি আছে, দেশের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, সকল কিছু ঠিক হয়ে যাবে। দেশের মধ্যে যে গৃহযুদ্ধ অবস্থা আছে সকল কিছু ঠিক করে ফেলতে পারবে সেনাবাহিনী। এখন সেটাই প্রয়োজন, কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বকারী দলকে রাজনীতি করতে দিবেন না, নির্বাচন অংশগ্রহণ করতে দিবেন না, এবং মুক্তিযুদ্ধদেরকে অপমান করবেন, মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে সকল কিছু আপনি ধ্বংস করে দিবেন। তো দেশের মধ্যে কি গৃহযুদ্ধ লাগবে না? দেশের মধ্যে কি ওই সকল জনগণ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা সশস্ত্র সংগ্রাম করবে না? অবশ্যই করবে। ওটা যাতে করতে না হয় সে কারণে দেশের মধ্যে এখন জরুরি অবস্থা জারি খুবই প্রয়োজন হয়ে পড়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এক পায়ে রাজি, এখন শুধু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সহায়তা প্রয়োজন। তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধ থেকে আমরা বেঁচে যাব, দেশের মধ্যে যে ভাইলেন্স আগামীতে হবে সেটা থেকে আমরা বেঁচে যাব। কারণ আগামী 5 থেকে 6 মাস দেশের মধ্যে কি পরিস্থিতি হতে পারে, কি ভয়াবহ অবস্থা হবে আমরা কল্পনা করতে পারি না। এটাই যাচ্ছে পাকিস্তান, এটাই যাচ্ছে যারা বাংলাদেশকে পছন্দ করে না ওই সকল মানুষগুলো। তারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশ থেকে অক্সিজেন নেই, কিন্তু তারা এখনো পাকিস্তান প্রীতি করছে, তারা এখনো পাকিস্তানকে ভালোবাসে। তারা চায় বাংলাদেশ পাকিস্তানের থেকে অর্থনীতি দুর্বল হয়ে যায়, বাংলাদেশ একেবারেই ভঙ্গুর হয়ে যায়। তাদের কথা হচ্ছে তাদের পেয়ারে পাকিস্তান বাংলাদেশ থেকে অর্থনীতি দুর্বল, তাদের পেয়ারে পাকিস্তানে এখনো জঙ্গি হামলা হয়, তাদের পেয়ারে পাকিস্তানের মধ্যে এখনো মানুষ শান্তিতে থাকতে পারে না। বাংলাদেশ কেন পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর এত শান্তিতে থাকবে? তারা কেন অর্থনীতি পাকিস্তান থেকে শক্তিশালী হবে? তাই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লেগে যায়। দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগলে আমরা যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদেরকে সাপোর্ট দিব, এবং পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াবে, তারা দাঁড়িয়ে তখন মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে মারবে। আর ইন্ডিয়া যদি ওই পক্ষের লোকদেরকে সাপোর্ট দেয় তখন তারা হয়ে যাবে রাজাকার, আর আমরা তখন হয়ে যাব মুক্তিযোদ্ধা। তারা এখন মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে রাজাকার থেকে। সেই কারণে দেশের মধ্যে ডিভাইড এন্ড রুল জারি করে দিয়েছে এবং দেশের মধ্যে প্রতিহিংসা তৈরি করে দিয়েছে ডক্টর ইউনূস এবং এই জামাত ইসলামী সিন্ডিকেট যারা আছে মুক্তিযুদ্ধ বিরোধী, তারাই। দেশের মধ্যে এই খেলা এখন চলতেছে। এই খেলা যাতে আরো বেশি বাংলাদেশের মধ্যে সক্রিয় না হয়ে যায় সে কারণে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাবাহিনী তাতে সহায়তা করা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এমনই, যে শক্তিকে রাষ্ট্র দুর্বল ভাবতে চায় সেই শক্তি সময়ে আরো সংগঠিত হয়ে ওঠে। ফলে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিচার প্রস্তুত হচ্ছে, আর সেই সঙ্গে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ নিজেও। বিভিন্ন এলাকায় যারা আত্মগোপনে আছে তারা সংগঠিত হচ্ছে। ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নির্ধারিত না হলেও আওয়ামী লীগ জানে তারা কি করছে। তারা লকডাউন সফল করেছে, তারা শাটডাউন সফল করছে। বিএনপি জামায়াত নিজেদের কৌশল বদলাচ্ছে, কেউ বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেবে, কেউ বলছে নিরপেক্ষ থাকবে। কিন্তু মাঠের রাজনীতিতে যে চুপচাপ আগুন জমা হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারটি নিয়ে প্রতিক্রিয়া আরো তীব্র। বিদেশি গণমাধ্যমগুলো এ বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার কোর্ট হিসেবে তুলে ধরছে। অন্তর্বর্তী সরকার শুরুর পর যারা সমর্থন জানিয়েছিল তারাও এখন প্রশ্ন তুলছে। শেখ হাসিনাকে বিদেশি মিডিয়ায় দেওয়া গুরুত্ব এক ধরনের সংকেত। এই বিচার বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। ইতিমধ্যে জাতিসংঘ, আইসিসি এবং আইপিইউ এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেই অভিযোগের মূল কথাই হচ্ছে আইনি যেখানে বৈধ নয়, বিচার সেখানে নাটকই বটে। বাংলাদেশের বিচার ব্যবস্থা বহু আঘাত পেয়েছে অতীতে। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রাখা, জেল হত্যা মামলা আটকানো, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা, রাষ্ট্রপতি হত্যা মামলার বিচার না হওয়া, এসব সবই ইতিহাসের কলঙ্ক। এবার শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে যে অধ্যায় রচিত হচ্ছে তা আরো ভয়ঙ্কর। কারণ এবার আদালতের এখতিয়ার ছাড়িয়ে যাওয়া, অধ্যাদেশ দিয়ে সাময়িক আদালত বসানো এবং তড়িঘড়ি করে রায় তৈরি করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় আইনের ইতিহাসে এক নজিরবিহীন পরিহাস। যে বিচারের ভিত্তি নেই, যে আদালতে বিচার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, যে অধ্যাদেশ ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে, সেই আদালতের রায়ে সেই অধ্যাদেশ দিয়ে কি কখনো সত্য প্রতিষ্ঠিত হতে পারে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে? হতে পারে না। কারণ আইন ছাড়া বিচার চলে না, চালানো গেলেও তা টেকে না। আর না টিকলে বিচার নয়, শুধু রাষ্ট্রের বিভাজনই ইতিহাসে বাকি থাকে। আর এ কারণেই এই বিচারালয়কে পুরোপুরি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেডরুম বা শয়নকক্ষ। দেশে দেশে বিচারালয় হচ্ছে মানুষের শেষ আশ্রয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে একটি অবৈধ শাসক সেই আশ্রয়টি কেড়ে নিচ্ছে।